আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে দ্বিতীয় রমজান চলে আসলো। আর দ্বিতীয় রমজানের আজকের ব্লগে ইফতার আইটেম কি কি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন, আমি টাইটেলে দিয়েছি যে পারফেক্ট বেগুনি আমি কিভাবে বানাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ প্রসেসিংটা দিব, আপনারা সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে সেহরির পর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা ছোলা যেটা, ওইটা আমাদের ঘরে খাওয়া হয়, শুধু আমি খাই না। তো ওইটাকে বেছে নিচ্ছিলাম। তো গতকালকে যে বেগুনের বানানোর যে রেসিপিটা, ওইটা পুরো দিতে পারিনি। তো ভাবলাম যে এক এক দিন এক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব রেসিপি যদি একদিনে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো প্রথম প্রথম আমার যে বেগুনিটা ওইটা কিন্তু পারফেক্ট হতো না, মুচমুচে হতো না। ভেতরটা দেখা যেত কাঁচা রয়ে যেত, বা যে ব্যাটারটা তৈরি করতাম বেগুনির জন্য, ওইটা দেখা যেত যে হয় একদম পাতলা হয়ে গেছে, না হয় একদম ঘন হয়ে গেছে, বেগুনের সাথে লেগে থাকতো না। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি এখন কিভাবে পারফেক্টলি বেগুনি তৈরি করতে পারি। আসলে মানুষ প্রথমেই সবকিছু পারে না, আস্তে আস্তে সবকিছু তে পারফেক্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে ইউটিউব থেকে দেখে দেখে করতে গিয়ে অনেকটা নাজেহাল অবস্থায় পড়ে যান। অনেক সময় দেখা যায় অনেকে পারফেক্ট রেসিপি দিতে পারেন না। তো আমি আসলে ইউটিউব দেখে শিখিনি, আমি নিজে নিজে থেকে কয়েকবার করতে করতে এখন আস্তে আস্তে আমার মানে বেগুনির যে ডোটা বা বেগুনি আমার অনেক পারফেক্ট হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আবার দেখা যায় যে বেগুনি করলে ভেতর কাঁচা রয়ে যায় বা মুচমুচে হয় না। তো আমার আজকের রেসিপিটা ফলো করবেন। তো প্রথমেই দেখতে পেরেছেন আমি বেগুনগুলোকে কিভাবে পাতলা করে করে কেটেছি। তো যত পাতলা করে আপনারা বেগুন কাটবেন ততই মনে করেন বেগুনি ভালো হবে, ভিতরটাকে কাঁচা রবে না। আর পরে দেখুন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মনে করেন মেখে নিচ্ছি। আর অবশ্যই বেগুন কাটার পর পানি দিয়ে ধুবেন না, বেগুনটা কাটার আগে পানি দিয়ে ধুবেন, না হলে ভিতরে পানি লেগে থাকবে আর পরে কিন্তু আর বেগুনিটা মুচমুচে হবে না, পানি পানি রয়ে যাবে ভিতর, টানবে না আর কি। তো এখানে আমি চামচের মতো মানে মাঝারি ধরনের চামচে 2 চামচ বেসন নিয়েছি আর 2 চামচ ময়দা নিয়েছি। তারপরে এখানে আধা চামচের অর্ধেক মনে করেন হলুদ গুঁড়া আর আধা চামচের অর্ধেক পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো মানে লবণ দিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে ব্যাটারটা বানাচ্ছি। তারপর দিয়ে দিব এখানে বেকিং পাউডার যেটা। তো বেকিং পাউডারটা দিলে কি হয়, বেগুনিটা একটু ফুলকো হয়। বেকিং পাউডার যদি ঘরে না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। আর যদি দুইটাই না থাকেন তাহলেও সমস্যা নেই, একটু কম ফুলবে বাট মুচমুচে ঠিকই হবে। তো বেকিং পাউডারটা দিলে ফুলকো হয় আর কি, এই জন্য দেওয়া। তো এখানে কিন্তু আমি পানি একবারে মিশাইনি, 3বারে আমি পানিটা মিশিয়েছি। যদি আপনারা একবারে মিশাতে যান তাহলে ব্যাটারটা কিন্তু ভালো করে মসৃণ হবে না, দলা পেকে যাবে। তো এই যে দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর যখন দেখবেন এইভাবে আঙুলের সাথে লেগে আছে তখনই মনে করবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে বেগুনের সাথে লেগে থাকলে কিন্তু আপনার বেগুন ভাজার সময় সুন্দর করে হবে বেগুনটা। দেখুন আমি চামচ দিয়েও দেখাচ্ছি কিভাবে চামচের সাথে লেগে রয়েছে। তো এই ধরনের পাতলা হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ব্যাটারটা আরো পারফেক্ট হয়। এরপর চলে আসলাম আমার যে কাটা বাছার কাছে। তো
এখানে কিছু কাঁচামরিচ গোল গোল করে কেটে নিব আর কিছু কাঁচামরিচ লম্বা করে কেটে নিব। তো লম্বা করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আজকে একটু শাক রান্না করব, লাল শাক যেটা। তো আজকে ভুনা খিচুড়ি বানাবো মনে মনে প্ল্যান করেছি। আর গত দিনের পোলাও রয়ে গেছে, মাংস দিয়ে পোলাও বানিয়েছিলাম, তো এটা রয়ে গেছে। তো এখানে আর করব না, আজকে আর পোলাও বানাবো না, একটু ভুনা খিচুড়ি বানাবো। তো চেষ্টা করি এক এক দিন এক একটা জিনিস বানানোর, কারণ রোজার মাস তো, রোজার দিনে রোজা রেখে একঘেয়েমি খাবার কিন্তু কারোই ভালো লাগে না। তো আবার বেশি বেশি খাবারও অনেক সময় ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট করে করার। ভুনা খিচুড়িও যদি করি তাহলে এক এক দিন এক এক রকমের করে থাকি। কোনোদিন হাতে মেখে ভুনা খিচুড়ি করি, কোনোদিন আবার একটু নরম করে করি। এইভাবে আমি মানে আলাদা আলাদা একটু মানে স্বাদ বাড়ানোর জন্য আলাদা আলাদা ভাবে করে থাকি। তো আমার প্রতিদিনের রেগুলার ভিডিও দেখতে থাকবেন। আশা করি ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে আপনাদের সাথে সব ধরনের রেসিপি শেয়ার করব। আমি চাই আমার ভিউয়ার্সরা আমার ভিডিও থেকে একটু নতুন কিছু শিখতে পারুক বা ভালো লাগাটা কাজ করুক, যাতে আমাদেরও খাওয়ার সময় একঘেয়েমি না লেগে থাকে আর আপনাদেরও দেখার সময় একঘেয়েমি ভাবটা না থাকে। ওই ধরনের মানে চেষ্টা করি আমি সবসময় ভিডিও করার বা ইফতার বানানোর আর কি। তো দুইটা জিনিসই মাথায় রেখে আমি করি। যতটুকু পারি আর কি আল্লাহ বাঁচিয়ে রাখলে করার চেষ্টা করব। যেহেতু রমজান মাস, রমজান মাসে অনেক কাজকর্ম থাকে। তার উপর তো আমার একটা বাচ্চাও আছে, ওর মানে এদিকে তো খেয়াল রাখতে হয়। আর ভিডিও শুট করা থেকে ভিডিও এডিট করা অনেক বেশি ঝামেলার। তো যাই হোক, তারপরেও চেষ্টা করি আমি আপনাদের সাথে শেয়ার করার। তো এখানে আমি লাল শাকটা কেটে নিচ্ছি। আর এই চপিং বোর্ডটা আমি কিনেছিলাম ঠিকই, বাট একটু বড় সাইজের হলে ভালো হতো। তো দেখা যাক, আমি যখন গিয়েছিলাম আহ স্বপ্নতে, তখন দেখা গেছে এই সাইজেরটাই ছিল, বড় সাইজেরটা পাই নাই। তো বড় সাইজের আমার ইচ্ছা আছে যে কাঠের যেটা বড় থাকে, মানে গাছের যে টুকরোর মতো, ওইটা আমার একটু পছন্দের আর কি। ওই ধরনের একটা চপিং বোর্ড কেনার ইচ্ছা। তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দেখা যায় তখন মেবি হাতে টাকা থাকে না, অন্য কিছু কিনা পড়ে যায়। আমি যখনই ওইটা কিনতে চাই তখন দেখা যায় অন্যগুলা নিয়ে এটার মানে পরে স্কিপ করে ফেলি, না এটা পরে কিনবো। আর পরে যখন কিনতে যাই তখন দেখা যায় এটা স্টক আউট হয়ে গেছে। মানে গাছের যে টুকরোর মতো যে চপিং বোর্ড গুলা থাকে, এগুলা এত মানে ভালো লাগে আমার। এগুলা প্রায় 2-2.5 হাজার এরকম প্রাইস হয়ে থাকে, আরো কম বেশি হয়ে থাকে হয়তো। আমি যেই সাইজের চাই বা যে কোয়ালিটির চাই ওইটা কিন্তু এই প্রাইজেরই। তো কথা বলতে বলতে এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম আর গাজর ভুনা খিচুড়িতে দেওয়ার জন্য আমি এইভাবে টুকরো করে থাকি। তো এরকম টুকরো করলে বেশি খাওয়ার সময় বেশি লাগেও না, খারাপ লাগে না। আবার মনে করেন সম্পূর্ণ ভুনা খিচুড়ি বলেন আর পোলাও বলেন সবকিছুতে একদম মিশে যায়। তো আমি কিন্তু 3টার পর থেকে ইফতার বানানোটা মানে প্রসেসিংটা আগে শুরু করি। আর 4:30 বা 5টা বাজার 10-15 মিনিট আগে আমি মানে পোলাও বলেন বা ভুনা খিচুড়ি বলেন ওইটা বানাই। আর ইফতারের মনে করেন যে 20 মিনিট আগে আমি বেগুনি পেঁয়াজু ওইগুলা ভাজি, যাতে সব খাবার গরম গরম খেতে পারেন। হয়তো একটু ঝামেলা হয়ে যায়, ইফতারের আগে তাড়াহুড়ো হয়ে যায়, তারপরেও আমি চেষ্টা করি যে একটু গরম গরম পরিবেশন করার। আর সারাদিনে রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু আমার নিজেরও পছন্দ না, তাই আমি চেষ্টা করি একটু গরম খাবার সার্ভ করার জন্য। এই জন্যই আমার একটু লেট হয়ে যায়। আমি এইভাবেই করে থাকি। আর যেগুলা কাটা বাছার কাজ থাকে, এই যে আপেল, মালটা, এগুলা আমি মনে করেন একটু আগে ভাগে কেটে রাখি। লেবু, শসা, গাজর এগুলো আগের ভাগে কেটে রাখি। কাটা বাছার কাজটা আমি 3টা থেকে স্টার্ট করে দিই, যাতে আমি মনে করে যে ইফতারের সময় পুরোটা ফোকাস দিতে পারি, ইফতারে যাতে ঝামেলা না হয়। তো আগে ভাগে সব কাজ গুছিয়ে রাখলে কি হয়, ঝামেলাটা হয় না। প্রতিদিন চেষ্টা করি রাত 12টার আগে ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু পারা যায় না।
ওই সময় দেখা যায় যারা কান্নাকাটি করে ওকে খাওয়াতে হয়, ওর আব্বুও বাসায় থাকেন। মানে একটা ঝামেলা লেগেই থাকে। আর এডিট করতে এতটা সময় ব্যয় হয় আমার। এখন তো মনে করেন যে ফোনেও একটা সমস্যা আসছে। মেমোরি কার্ড ফুল দেখায় সবসময়। মেমোরি কার্ড এত ফুল দেখানোর কারণ কি আমি বুঝতেই পারি না। আমি তো সবকিছু মনে করেন যে আমার মানে পেন ড্রাইভে রেখে দিয়েছি। তারপরেও মেমোরি কার্ড ফুল দেখায়। তো কথা বলতে, বলতে এখানে আমি আ লাল শাকটা মানে রান্না করব। ওইটার জন্য জাস্ট একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে এই লাল শাকটা রান্না করব। আর এইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। আর সাথে যদি একটু হলুদ দেন, তাহলে কিন্তু লাল শাকের কালারটা আরো সুন্দর হয়। তো আজকে আমি আর হলুদ দেইনি। এখানে বেশি না অল্প পরিমাণ লাল শাক রান্না করছি। আ লাল শাকটা রান্না করার কারণ হচ্ছে আ ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর কি একটা অবস্থা, লাল শাক নিয়ে এসেছিলেন আমার হাসব্যান্ড। ৩-৪ দিনও হয়নি। তো ফ্রিজে রাখলে এভাবে ১ সপ্তাহ খাওয়া যায়। ১ সপ্তাহ। কিন্তু আমি গত রাতে কি করেছি, ফ্রিজের যে ড্রয়ার আছে ওইটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো আলো বাতাস ঢুকতে পারেনি আর ড্রয়ারের মধ্যে রেখে দেওয়ায় মানে বেশিরভাগ শাকগুলাই কিন্তু পচে গিয়েছে। তো আমি জানি না এভাবে কেন হলো। ড্রয়ারের মধ্যে তো রাখি প্রায় সময়। এরকম হয় না। হয়তো মানে কোনো একটা সমস্যা হইছে এইজন্য। আর অ্যা লাল শাকগুলা কিন্তু খুবই টাটকা ছিল। মাত্র ৩-৪ দিনের মাথায় পচে গেল। আমি বুঝতেই পারিনি যে এভাবে হবে আরকি। মেবি ড্রয়ারের মধ্যে রাখায় হয়তো এরকম হয়েছে। তো কথা বলতে, বলতে এখানে ভুনা খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো আজকে আর ভুনা খিচুড়ির যে পারফেক্ট যে মানে পুরো ফুল প্রসেসিং টা আপনাদের সাথে শেয়ার করিনি। বললাম না একেক দিন একেকটা রেসিপি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আজকে জাস্ট আলুর চপের সরি বারবার আলুর চপ মুখে আসছে। তো আলুর চপ মনে হয় বানানো লাগবেই একদিন। তো আজকে বেগুনি যেটা পারফেক্ট বেগুনি যেটা ওইটার মানে পুরো প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে আমি বানাই আরকি ওইটা। আর অন্য আরেকদিন আপনাদের সাথে আ ভুনা খিচুড়ির যে পারফেক্ট রেসিপি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ভুনা খিচুড়ি পারফেক্টলি আপনারা করতে পারেন। যারা, যারা মানে নতুন রাঁধুনি তাদেরকে মানে তাদের জন্য আরকি। আর যারা, যারা তো রান্না-বান্না সবকিছু আমার চেয়েও অনেক এক্সপার্ট আছেন তাদেরকে তো আর আমি কি শিখাবো বলেন তো? আপনাদের কাছ থেকেই তো আমাদের শিখা। যাই হোক, তো এখানে কথা বলতে, বলতে আমার ভুনা খিচুড়িতে পানি-টানি দিয়ে ঘি দিয়ে মানে আমি দিয়ে দিয়েছি। আগুনটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমার লাল শাকটা হয়েও গেছে। লাল শাকের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে। আর এটা দিয়ে ভুনা খিচুড়ির সাথে খাবেন সবাই। আর আমি কিন্তু আ ভুনা খিচুড়ির সাথে জাস্ট মরিচ ভর্তা, ডিম ভাজি খাই। অন্য কিছু আর খাই না। তো এখানে আমার ভুনা খিচুড়িটাও হয়ে গেছে। এটাতে আমি বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে কি হয়? মানে ভুনা খিচুড়ির স্মেলটা আরো পারফেক্ট লাগে। আর এই তো আমার ভুনা খিচুড়িটা একদম সুন্দর কালারফুল হয়েছে। তারপর ডিম ভাজির জন্য আমি এখানে ২ টা ডিম নিয়েছি। ওই ২ টা ডিম দিয়ে ডিম ভাজি করব আরকি। তো এখানে ডিম ভাজিতে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ ইউজ করেছি। অনেকে দেখেছি হলুদ ইউজ করে বা গুঁড়া মরিচ। আমি মানে আমার এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় ডিম ভাজি এভাবে সাদামাটা করলেই খেতে ভালো লাগে। আর ডিম ভাজির মধ্যে যদি হলুদ গুঁড়া দেওয়া হয়, মরিচ গুঁড়া দেওয়া হয় তাহলে একটা আলাদা স্মেল চলে আসে। মানে কাঁচা, কাঁচা একটা মসলার গন্ধ চলে আসে। ওইটা আমার কাছে ভালো লাগে না। আর ডিম ভাজিটা আমি আলাদা, আলাদা করে একেকজনের জন্য একেকটা করি না। আমি একসাথে এইভাবে বড় করে একটা ডিম ভাজি করি। তারপর কেটে পিস, পিস করে ইয়ে করে ফেলি। তো ডিম ভাজি করার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এতে করে কি হয়? ভিতরটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে উল্টে দিলে আর ভেঙে যায় না। অনেকে বলেন ডিম ভাজি করার সময় ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণটাই এইটা। ভালো করে যদি ভিতরটা মানে শক্ত না হয়, জমে না যায় তাহলে কিন্তু
ডিম ভাজি ও যখন উল্টে দিবেন তখন কিন্তু অবশ্যই ভেঙে যাবে। তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে যদি ডিম ভাজিটা করা হয় তাহলে কিন্তু আর উল্টে দেওয়ার সময় ভাঙে না। তো এই তো আমার ডিম ভাজিটাও হয়ে গেছে। এখন আমরা যেহেতু ৪ জন, ৪ জনের জন্য ৪ পিস করে নিব। তো অনেক সময় দেখা যায় ডিম ভাজিটাও আমি মানে পুরোটা খেতে পারি না। এখানে ৪ পিস হয়তো দেখতে পারছেন, আপনাদের কাছে হয়তো ছোট লাগছে। আসলে ছোট, ছোট পিস না, এগুলো কিন্তু অনেক বিগ সাইজ। আমি এখান থেকে মানে ৪ পিস এর মধ্যে আমার যে পিস ওই পিস থেকে আমি আবার যারাকে দিব। কারণ যারাও অতিরিক্ত মানে ডিম ভাজি পছন্দ করে না, আমিও না। তাই আমরা এক টুকরোকে ভাগ করে খাই আমি আর যারা। কারণ যেহেতু রমজান মাস আর খাবার নষ্ট করাটা আমার একদমই পছন্দ না। তারপরে অনেক খাবার ওয়েস্ট হয়ে যায়। এই তো কথা বলতে, বলতে তারপর মরিচ ভর্তাটা করে নিব। আর অনেকে মরিচ ভর্তা সরি মরিচটা ভেজে নিব। তো অনেকে বলেন মরিচ ভেজে নেওয়ার সময় অনেক ঝাঁঝ বের হয়। তো এটা আমারও ১ম হতো। আমিও মরিচের ঝাঁঝে একদম আমার নাজেহাল অবস্থা হয়ে যেত। তো মরিচ যখন আপনারা ভাজবেন এভাবে একটু তেলের মধ্যে লবণ দিয়ে ভাজবেন। তাহলে আর ঝাঁঝটা বের হয় না। আ একদম পুরো মানে ঝাঁঝটা মানে ইয়ে হয়ে যায়। কি মানে ঝাঁঝ আর আসেই না। শুকনো, শুকনো যদি আপনারা মরিচটা ভাজেন তাহলে কিন্তু অনেকটা ঝাঁঝ বের হয়। তো এখানে আমি কথা বলতে, বলতে মরিচ ভর্তাটা লবণ দিয়ে ভেঙে মানে মরিচগুলাকে লবণ দিয়ে ভেঙে নিয়েছি। এমনি যদি আপনারা মরিচটা ভাঙতে যান তাহলে ভাঙবে না। লবণ দিয়ে যখন মানে চাপ দিবেন তখন কিন্তু সহজেই শুকনো মরিচের যে ভাজা শুকনো মরিচ ওইটা কিন্তু ভেঙে যায়। তারপরে এই তো আমার মরিচ ভর্তাটা একদম রেডি। আর এই মরিচ ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি খেতে যে কতটা ভালো লাগে। একবার যারা এখনো ট্রাই করেননি মরিচ ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি, তারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক মজা লাগে এই মরিচ ভর্তা দিয়ে। আবার এই মরিচ ভর্তা দিয়ে যদি ছোলা ভুনাও খান তাহলেও ভালো লাগে। আমার কাছে ভালো লাগে বলে যে সবার কাছে ভালো লাগবে তা নয়। আমি আমারটা বললাম, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরেই তো কথা বলতে, বলতে চলে আসলাম আমার যে বেগুনের যে রেসিপি বললাম আজকে শেয়ার করেছি, ওই বেগুনিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট হয়েছে। তো এটা কিন্তু লো ফ্লেমে করলে কিন্তু খুবই ভালো হয় আর অনেক মুচমুচে হয়ে যায়। মানে আমি এখানে কি করেছি, একটা মিস্টেক করেছি। সেটা হলো এই বেগুনগুলা কিন্তু অনেক বড়, বড়। আর ফ্রাই প্যানটাও কিন্তু অনেক বড়। কিন্তু বেগুনগুলা কিন্তু অতিরিক্ত বড়। তো এখানে আমি যদি ২ টা করে করতাম তাহলে আমার নাড়াচাড়া করতে ভালো হতো। আমি এখানে ৩ টা করে করেছি। তাই একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। তো ওইটা ছুটাতে গিয়ে অনেক সময় দেখা গেছে বেগুনের যে ডোটা ছিল ওইটা মানে অনেক সময় দেখা গেছে যে আলগা হয়ে গেছে বেগুন থেকে। তো চেষ্টা করবেন যে ২ টা বা ১ টা করে ভাজার আমার মতো এরকম ভুল করবেন না। আর বেগুনিগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো কালারফুল হওয়ার একমাত্র রিজন হচ্ছে হলুদের সাথে যে মরিচ গুঁড়াটা এড করেছিলাম, ওই মরিচ গুঁড়াটার জন্য কিন্তু কালারটা এসেছে। তো এখানে যারা মনে করেন আ মানে মরিচ গুঁড়াটা স্কিপ করতে যদি চান তাহলে করতে পারেন। এমনিতেই কালার সুন্দর আসবে। বাট মরিচ গুঁড়াটা মানে দিলে কি হবে, এই যে দোকানের মতো যে পারফেক্ট কালার ওই কালারটা আসবে। তো অনেক দোকানে কি করে ফুড কালার ইউজ করে। ফুড কালার ইউজ না করে এইভাবে যদি একটু হালকা গুঁড়া মরিচ ইউজ করেন তাহলে কিন্তু বেগুনির কালারটা কিন্তু মানে পারফেক্ট আসবে। তো এইভাবে আমি বেগুনি করে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেকটাই ভালো লাগে খেতে। মানে আলাদা একটা মসলার গন্ধ আসে না। একদম পুরো মানে পারফেক্টলি মনে করেন বেগুনির মতোই স্বাদটা লাগে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন। আর এইভাবে এখন আমি আ পেঁয়াজগুলো তাড়াহুড়ো করে করছিলাম। হাতে মাত্র ১০ মিনিট সময় ছিল। তো ১০ মিনিটের মধ্যে আমাকে টেবিলেও সবকিছু নিতে হবে। আবার এখানে মনে করেন আ আলুর পেঁয়াজুটাও বানাতে হবে। তো আজকে ভয়েস দিতে গিয়ে বারবার শুধু আলুর চপ মুখে আসছে। তো আলুর চপটা বানাতেই হবে যেহেতু মনে করেন আলুর চপ বারবার মুখে আসছে।
তো আলুর চপের যদি পারফেক্ট রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিও ক্লিপটা করেছিলাম জারার আব্বুর মোবাইল দিয়ে। তো এটা একটু কালচে হয়ে গেছে ভিডিও ক্লিপটা। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এসেছে। এখানে একটু ডার্ক লাগছে যেহেতু আমি আমার হাজবেন্ডের ফোন দিয়ে মানে পেঁয়াজু ভাজার যে ভিডিও ক্লিপটা ওইটা করেছিলাম, আমার ফোনে চার্জ চলে গেছিল। আমার সাথে এরকমই হয়, মানে লাস্ট মুহূর্তে লাস্ট ফিনিশিংটা খুব সুন্দরলি করতে চাই কিন্তু ওইটা আর হয় না। মানে ওই সময় দেখবেন ফোনে চার্জ নেই বা একটু তাড়াহুড়া, একটা না একটা যারা কান্নাকাটি করবে এরকম একটা না একটা প্রবলেম লেগেই থাকে। এখানে এটা হচ্ছে উম আ গতকালকের পোলাওটা এখানে গরম করে আমি নিয়ে এসেছি। আর এই তো আমার পারফেক্ট বেগুনিটা। তো এখানে লাইটের আলোর তারতম্যের কারণে মানে কালচে দেখাচ্ছে কিছুটা। আসলে কালচে হয়নি, একদম পুরো ব্রাউনি মানে কালার হয়েছে। আমি মানে তখন তাড়াহুড়ো ছিল, আপনাদেরকে ভালো করে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে দেখাতে পারি নাই। এখন হয়তো দেখে বুঝতে পারছেন, টেবিলে যখন রেখেছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এত মুচমুচে হয়েছিল, ভিতরটাও একদম পারফেক্টলি মানে হয়ে গেছিল আর কাঁচা রয়নি। তো এখানে কথা বলতে বলতে আমি মানে ফ্রুটও ঢেলে নিচ্ছিলাম। ফ্রুটিকা যেটা, এই ফ্রুটিকাটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আর ফ্রুটও ভালো লাগে, বাট ফ্রুটের মধ্যে কিন্তু আবার ১ নাম্বার ২ নাম্বার আছে। ১ নাম্বারটা মানে আসল যেটা ওইটা আনলে কিন্তু খেতে ভালো লাগে। আর ২ নাম্বারটা আনলে কিন্তু একদমই বাজে একটা স্মেল করে। মনে হয় যেন মানে মিষ্টি যে কুমড়ো থাকে ওইটার ফ্লেভারটা চলে আসে। তো এখানে তাড়াহুড়ো করে আমি মানে একবার দৌড় দিয়ে কিচেনে যাই, একবার আবার ডাইনিং এ আসি, এরকমই হয় সেহরির আগে। আর এখানে ঝটপট আমি ভুনা খিচুড়িটা সবার মানে প্লেটে নিয়ে নিচ্ছিলাম। তো ওই সময় যারা আবার বলছিল, আম্মু আমাকে দিবা, এই প্লেটে দিবা, এই প্লেটে দিবা, ওর প্লেটে দিব না, এই প্লেটে দিব, মানে আমরা যেই প্লেটে খাবো ওকে ওই প্লেটে দিব। তো ইফতারের আগ মুহূর্তে তাড়াহুড়ো হলেও মানে এই যে একটা পরিবেশন বা এ মানে এই যে একটা মানে সময়, ওই সময় যে সবাই একসাথে মিলে খাওয়া-দাওয়া করি, ওই জিনিসটাই আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ঐরকমভাবে মানে একসাথে খাওয়া অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো এখানে কথা বলতে বলতে আমার ভিডিওর লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।